আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। নিউক্লিয়ার সায়েন্স কেয়ারে তোমাদের সকলকে স্বাগতম। আসলে এসএসসি 26 ব্যাচ তোমাদের পরীক্ষা চলমান, তোমরা পরীক্ষা দিচ্ছ। ইভেন তোমাদের পরের মাসের 10 তারিখে পদার্থবিজ্ঞান পরীক্ষা। তোমাদের পদার্থবিজ্ঞানের ভয়কে জয় করতে আমাদের ওয়ান শট প্রোগ্রাম, তোমাদের শেষ সময় লাস্ট ভিউ, মানে আমরা একটা চ্যাপ্টার থেকে খুব স্বল্প সময় কিভাবে ভালো করব, এজন্যই আমাদের নিউক্লিয়ার সায়েন্স কেয়ারের পক্ষ থেকে তোমাদের জন্য আয়োজন। যে ক্লাসগুলা খুব শর্ট টাইমে শেষ হবে তোমার রিভিশনের জন্য, যেখান থেকে তুমি শতভাগ কমন পাবে ইনশাল্লাহ। তাহলে আমরা আজকে আমাদের ওয়ান শট ক্লাসের মধ্যে ফার্স্ট রাখছি, সেটি হচ্ছে আলোর প্রতিফলন। আমরা আজকে আলোর প্রতিফলন চ্যাপ্টারটি দেখব এবং সম্পূর্ণ ট্রাই করব যে যত শর্ট সময় শেষ করা যায়। তাহলে চলো দেখা যাক ক্লাসে। আমরা ফার্স্ট আলোর প্রতিফলন চ্যাপ্টারটি পড়বো। আলোর প্রতিফলন চ্যাপ্টারটাকে আমরা তিনটা ক্রাইটেরিয়া ভাগ করছি। এক হচ্ছে অবতল দর্পণের রশ্মিচিত্র, উত্তল দর্পণের রশ্মিচিত্র এবং গাণিতিক সমস্যার সমাধান। এই তিনটা বিষয় থেকে প্রশ্ন আসবে ইনশাআল্লাহ। বারবার বলতেছি, এই তিনটা বিষয় ভালো করে পড়লেই তোমরা কমন পাবে। এই অবতল দর্পণের রশ্মিচিত্র, উত্তল দর্পণের রশ্মিচিত্র এবং গাণিতিক সমস্যার সমাধান, এই তিনটা আমরা শতভাগ ট্রাই করব যে খুব সব সময়ের জন্য শেষ করার। ফার্স্ট অল আমরা চ্যাপ্টারের শুরুতে মানে আগে যে আমরা পড়ছি এর আগে চ্যাপ্টারটা, শুধু লাস্ট ভিউ দেখো। ফার্স্ট অল ছিল আমাদের এই চ্যাপ্টারে দর্পণ। দর্পণ কি? দর্পণ হচ্ছে এমন একটি মসৃণ তল যেখানে আলোর কি ঘটে, নিয়মিত প্রতিফলন ঘটে। এই দর্পণটাকে দুইটা ক্রাইটেরিয়ায় ভাগ করা যায়। একটি হচ্ছে সমতল দর্পণ, একটি হচ্ছে গোলীয় দর্পণ। এই গোলীয় দর্পণকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে উত্তল দর্পণ আর একটি হচ্ছে অবতল দর্পণ। আমরা উত্তল দর্পণ এবং অবতল দর্পণের ক্ষেত্রে আমরা একাডেমিক সাইকেলে পড়ছিলাম যে হচ্ছে চেনার উপায় বা বোঝার উপায়। তবুও আমি তোমাদের বোঝার সুবিধার্থে আরেকবার বলে দিচ্ছি। দেখো, এটি হচ্ছে অবতল দর্পণ, এটি হচ্ছে উত্তল দর্পণ। অবতল দর্পণের বাইরের পৃষ্ঠ আর ভিতরেরটা হচ্ছে ভিতরের পৃষ্ঠ। যদি বাহিরের পৃষ্ঠে পাড়া লাগানো থাকে তাহলে সেটি কি? অবতল দর্পণ। আর যদি ভিতরের পৃষ্ঠে পাড়া লাগানো থাকে তাহলে সেটি উত্তল দর্পণ। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো। এখন এই অবতল দর্পণের বিভিন্ন বিন্দু আছে, মেরু আছে, ফোকাস আছে, বক্রতার কেন্দ্র আছে। আমরা পড়ছিলাম অবতল দর্পণ বা উত্তল দর্পণ, বা আমরা পড়ছিলাম গোলীয় দর্পণের মধ্যবিন্দুকে দর্পণের মেরু বলা হয়। তাহলে এটা একটি দর্পণ। এই দর্পণের যে মধ্যবিন্দু এটা হতে পারে, তারপর উত্তলের ক্ষেত্রে বা অবতলের ক্ষেত্রে এটা হইতে পারে। তার মানে এটা হচ্ছে কি? পি মেরু। আমরা নিচে ফাইন্ড আউট করে রাখছি। তারপরে যে প্রধান ফোকাস, আমরা পড়ছিলাম প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি পড়ে যে পথে যায় সেটা হচ্ছে প্রধান ফোকাস। তার মানে প্রধান অক্ষ, এটা মেরু এবং বক্রতার কেন্দ্রগামী যে সরলরেখা সেটা হচ্ছে প্রধান অক্ষ। প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি পড়লে যে বিন্দু দিয়ে যায় সেটি হচ্ছে কি বলতো? প্রধান ফোকাস। আর এটি হচ্ছে কি বলতো? বক্রতার কেন্দ্র বা বক্রতার ব্যাসার্ধ। এই যে দর্পণের মেরু থেকে এই কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বটাকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ। আর পি থেকে এফ পর্যন্ত যে দূরত্ব, এটা হচ্ছে ফোকাস দূরত্ব। এই ফোকাস দূরত্ব হচ্ছে এফ। এখান থেকে আমাদের একটি ইকুয়েশন আছে, এফ ইকুয়াল আর ডিভাইডেড 2। তার মানে ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। তার মানে পি থেকে এফ পর্যন্ত যা হবে, এফ থেকে সি পর্যন্ত একই মান হবে। যদি পি থেকে এফ পর্যন্ত 5 মিটার হয় তাহলে পি থেকে সি পর্যন্ত দূরত্ব হচ্ছে 10 মিটার। কেন? কারণ ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। এখান থেকে আরো একটা ইকুয়েশন লেখা যায়, আর ইকুয়াল টু এফ। তার মানে এফ এর একটা মান জানলে আমরা বলতো বক্রতার ব্যাসার্ধের মানও জানতে পারবো। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। আমরা ধরে ফেলতেছি যে তোমরা মেরু, ফোকাস এবং বক্রতার কেন্দ্র এই বিষয়গুলো সম্পর্কে অবগত আছে, বুঝতে পারছো। এখন অবতল দর্পণ এবং উত্তল দর্পণ যদি আমাদের শেষ হয়ে যায়, এর মধ্যে কিছু নিয়ম আছে। আমাদের অবতল দর্পণে যে আমরা রশ্মিচিত্র ফার্স্ট হেডিংটা দিয়েছিলাম, যে দেখো যে অবতল দর্পণের রশ্মিচিত্রের মধ্যে নিয়ম 1 আছে কিছু, যেটা উত্তল দর্পণের রশ্মিচিত্রের ক্ষেত্রেও প্রযোজ্য। নিয়ম 1, প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি পড়লে প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে যায়। কারণ প্রধান অক্ষের সমান্তরালে যদি আলোক রশ্মি পড়ে তাহলে অবশ্যই কোন দিক দিয়ে যাবে? প্রধান ফোকাস দিয়ে যাবে। তার মানে এটা হচ্ছে কি? একটা ধরলাম এটা দর্পণ, তার মানে এটা হচ্ছে পি, এটি হচ্ছে এফ, আর এটা হচ্ছে সি। তার মানে এটা প্রধান অক্ষ, এটা প্রধান অক্ষ, তাহলে তার সমান্তরালে আলোক রশ্মি কোন দিক দিয়ে গেছে? প্রধান ফোকাস দিয়ে গেছে। এটা বলছে প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে যায়। নিয়ম 2 ছিল তার রিভার্স প্রক্রিয়া। এখানে শুধু রশ্মি চিত্রটা চেঞ্জ করে দিলে আমাদের হয়ে যাবে। তাহলে প্রধান ফোকাস দিয়ে আলোক রশ্মি পড়লে প্রধান অক্ষের সমান্তরালে যাবে। এটি হচ্ছে নিয়ম 2। আর নিয়ম 3 ছিল বক্রতার কেন্দ্র বরাবর আলোক রশ্মি যে পথে যায় সে পথেই ফিরে আসে। তাহলে বক্রতার কেন্দ্র বরাবর আলোক রশ্মি আমরা একটু দেখি। 3 নম্বর নিয়মটা, বক্রতার কেন্দ্র বরাবর আলোক রশ্মি যে পথে যায় সে পথেই ফিরে আসে। তার মানে পি এফ সি, বক্রতার কেন্দ্র বরাবর আলোক রশ্মি যাচ্ছে, যে পথে যাচ্ছে সে পথেই
ফিরে আসতেছে। এটা হচ্ছে কি বলতো নিয়ম 3। এই 3টা নিয়ম আমাদের ছিল। তোমাদের জাস্ট লাস্ট ভিউ তোমরা শুধু দেখবে, তোমাদের মেমোরাইজ যে আসলে আমরা এগুলো পড়ে ফেলছি, জাস্ট লাস্ট ভিউ যেন পরে ওগুলো মনে হয় এবং কোন জায়গাগুলো থেকে আমাদের প্রশ্ন হয় আমরা সেই জায়গাগুলোকে বেশি হাইলাইট করব। তাহলে আমাদের নিয়ম 1, নিয়ম 2 এবং নিয়ম 3 শেষ। এখন আসো এই নিয়ম 1, নিয়ম 2 এবং নিয়ম 3 যদি আমরা বুঝে থাকি, তাহলে আমরা 3টা বিষয় পড়ছিলাম, বারবার বলতেছি। এক, প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে যাবে, প্রধান ফোকাস দিয়ে আলোক রশ্মি পড়লে প্রধান অক্ষের সমান্তরালে যাবে। 3 নম্বর পয়েন্ট ছিল বক্রতার কেন্দ্র বরাবর আলোক রশ্মি যে পথে যায় সে পথেই ফিরে আসে। এখন আসো প্রভাব। অবতল দর্পণের রশ্মিচিত্রের মধ্যে 6 অফ রুলস আছে। আমরা 6টা পয়েন্টে লক্ষ্যবস্তু রাখতে পারি এবং 6টা পয়েন্টে আমাদের কি গঠিত হতে পারে বলতো প্রতিবিম্ব গঠিত হতে পারে। এবং লক্ষ্যবস্তু এবং প্রতিবিম্বর বিষয়টা আমরা একটু দেখি, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে পি থেকে এফ পর্যন্ত যে দূরত্ব এটা পাইছিলাম আমরা ফোকাস দূরত্ব, এফ হচ্ছে ফোকাস দূরত্ব। আচ্ছা, এই দর্পণ থেকে যতটুক দূরে লক্ষ্যবস্তু থাকবে, আমরা মনে করি যে এই পয়েন্টের লক্ষ্যবস্তু রাখছি, তার মানে দর্পণ থেকে যতটুক দূরে লক্ষ্যবস্তু রাখছি এটা হচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্ব। আর রশ্মি চিত্রগুলা এই নিয়ম 3টা দিয়ে রশ্মি চিত্রগুলা মিলিত হওয়ার পর যে বিন্দুতে মনে করো যে এই দিকে প্রতিবিম্ব গঠিত হয়ে গেছে, তার মানে দর্পণ থেকে যতটুক দূরে প্রতিবিম্ব থাকবে সেটা হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব, দর্পণ থেকে যতটুক দূরে লক্ষ্যবস্তু থাকবে সেটা হচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্ব, আর দর্পণ থেকে ফোকাস পর্যন্ত দূরত্ব হচ্ছে ফোকাস দূরত্ব। আশা করি তোমরা 3টা বিষয় বুঝতে পারছো। এই লক্ষ্যবস্তুকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, আর প্রতিবিম্বকে ভি দ্বারা, আর ফোকাস দূরত্বকে এফ দ্বারা। এই 3টা বিষয় হলে আমাদের ম্যাথ সব হয়ে যায়। আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে আরো কয়েকটা কথা আমরা একবারে পড়বো যেন আমাদের রশ্মি চিত্রের ক্ষেত্রে সুবিধা হয়। দর্পণের সামনে যে বিম্বগুলো গঠিত হবে সেগুলো বাস্তব বিম্ব, আর দর্পণের পিছনে যে বিম্বগুলো গঠিত হবে সেগুলো হচ্ছে অবাস্তব বিম্ব। বাস্তব বিম্বগুলো সর্বদা কি হয় বলতো? বাস্তব বিম্বগুলো সর্বদা উল্টো হয়, আর অবাস্তব বিম্বগুলো সর্বদা সোজা হয়। এই কয়েকটা পয়েন্ট যদি মনে রাখো এনাফ। তাহলে আমরা পরে যাই। অবতল দর্পণের রশ্মি চিত্রে 6 অফ রুলস। 6 অফ রুলসে কয়টি পয়েন্ট? 6টি পয়েন্ট। তার মানে এটা হচ্ছে একটি অবতল দর্পণ। আমি বাকি পড়াগুলো তোমাদের মিশাই দিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। আচ্ছা, অবতল দর্পণের 6 অফ রুলসে 6টি পয়েন্ট। 1 নম্বর পয়েন্ট হচ্ছে অসীম, সবথেকে বাইরে 1 নম্বর অসীম। 2 নম্বর ছিল অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝে, সি বক্রতার কেন্দ্র। 4 ছিল বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝে। 5 হচ্ছে প্রধান ফোকাস। 6 হচ্ছে ফোকাস ও মেরুর মাঝে। তাহলে আমাদের এই 6 অফ রুলসের 6টি পয়েন্ট, ভি ইকুয়াল 6 মাইনাস ইউ, এটা আমাদের সূত্র ছিল। তার মানে লক্ষ্যবস্তু কোথায় রাখবা? যদি 1-এ রাখো তাহলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? 5-এ। তার মানে ভি ইকুয়াল ইউ ইকুয়াল যদি 1 হয় তাহলে ভি ইকুয়াল কত হবে? 5। কেন? ভি ইকুয়াল 6 মাইনাস ইউ। তাহলে ইউ ইকুয়াল মানে লক্ষ্যবস্তু যদি আমরা 2-এ রাখি তাহলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? প্রতিবিম্ব হবে 4-এ। লক্ষ্যবস্তু যদি আমরা 3-এ রাখি তাহলে প্রতিবিম্ব কোথাও হবে? 3-এই হবে। লক্ষ্যবস্তু যদি আমরা 4-এ রাখি তাহলে প্রতিবিম্ব হবে 2-এ। লক্ষ্যবস্তু যদি আমরা 5-এ রাখি তাহলে প্রতিবিম্ব হবে 1-এ। একমাত্র লক্ষ্যবস্তু যদি আমরা 6-এ রাখি তাহলে প্রতিবিম্ব হবে দর্পণের পিছনে। আমাদের এই 6টি পয়েন্টে আমরা অবতল দর্পণের রশ্মি চিত্রে আমরা রাখতে পারি যে লক্ষ্যবস্তু কোথায় রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে। এর আগে আমরা এগুলো ডিটেলস পড়ছি, তারপর আমরা কি বলতো চিত্রগুলো দেখবো যে আসলে লক্ষ্যবস্তু কোথায় রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে। এই 6টি চিত্র থেকে মাস্ট প্রশ্ন আসবেই, হয় উত্তল নয়তো অবতল। বারবার বলতেছি, যত বোর্ড আছে দিনাজপুর থেকে শুরু করে রাজশাহী থেকে শুরু করে ঢাকা, ময়মনসিংহ, যতগুলা বোর্ড আছে তোমরা সবগুলা বোর্ডেই কমন পাবে ইনশাল্লাহ। উত্তল, অবতল, দর্পণ, এইটা পার্ট থেকে তোমরা পাবা হচ্ছে ঘ নাম্বারের প্রশ্ন, আর ঘ নাম্বার থেকে পাবা গাণিতিক। এই গাণিতিকটা কোনটা থেকে আসবে? 3টা পার্ট, 1/v প্লাস 1/u ইকুয়াল 1/f, এটা একটা, বা m ইকুয়াল হচ্ছে মাইনাস v/u, মানে বিবর্ধন চাইতে পারে, বা আরেকটা চাইতে পারে তোমার বিম্বের দৈর্ঘ্য বা লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। এই 3টা ক্রাইটেরিয়ার বাইরে কোনো প্রশ্ন নেই। তার মানে আমরা দেখব যেন আমাদের কোনো সমস্যা না হয়। দেখো, তাহলে আশা করি তোমরা 6 অফ রুলসে লক্ষ্যবস্তু কোথায় রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে আশা করি আমরা বুঝতে পারছি। এবং 6 অফ রুলসে আমরা রশ্মি চিত্রগুলো দেখবো যেন আমাদের কোনো সমস্যা না হয়। সবগুলো রশ্মি চিত্র আমরা একবারে অঙ্কন করে দেখে ফেলবো যাতে আমাদের কোনো অসুবিধা না হয়, আমরা সবগুলা ভালোভাবে পারি। আচ্ছা, অবতল দর্পণের ফার্স্ট অল আমরা 1 নম্বর চিত্র পড়বো। যদি লক্ষ্যবস্তু অসীম এবং বক্রতার, অসীমের বস্তু রাখা সম্ভব হয় না, তার মানে এটা প্রশ্ন পরীক্ষা আসে না, অতএব আমরা এটা
পড়ার দরকারও নেই আপাতত, কারণ এটা পরীক্ষার জন্য তেমন কোনো গুরুত্বপূর্ণ নয়। যেগুলো গুরুত্বপূর্ণ আমরা সেগুলো পড়বো। 1 নাম্বার পড়বো হচ্ছে অসীম ও বক্রতার কেন্দ্রের মাঝে। তাহলে অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝে এটা একটা চিত্র হইতে পারে। 2 নম্বর হচ্ছে বক্রতার কেন্দ্রে 3 নম্বর বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝে। বক্রতার কেন্দ্র ও ফোকাসের মাঝে তিনটা অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝে। তার মানে আমরা অবতল দর্পণের যে রশ্মি চিত্র করতেছি, এটা হচ্ছে পি, এটি এফ, আর এটি হচ্ছে সি। 1 নম্বর, তার মানে আমরা তিনটা একবারে অঙ্কন করব যেন আমাদের বুঝতে সুবিধা হয়। আমরা 5টি রশ্মি চিত্র একসাথে অঙ্কন করবো, 5টি বা 6টি, পি এফ সি। 3 নম্বর হচ্ছে আচ্ছা, এই তিনটার মধ্যে প্রতিটার ক্ষেত্রে দেখো, তাহলে আমাদের নিয়ম 3টা পড়ছিলাম। 4 নাম্বার পয়েন্টটা আমরা একবারে লিখে ফেলি। 4 নাম্বার পয়েন্ট ছিল বক্রতার কেন্দ্র এবং ফোকাসের পরে আমরা রাখবো প্রধান ফোকাসে, লক্ষ্যবস্তু প্রধান ফোকাসে। পাঁচ নাম্বার ফোকাস ও মেরুর মাঝে। তাহলে আমরা এরও চিত্র একবার অঙ্কন করে ফেলি আমাদের বোঝার সুবিধার্থে। পি এফ সি, সেম পি এফ সি। এমন যদি হয় তাহলে আমাদের প্রতিটার ক্ষেত্রে সেম। তার মানে লক্ষ্যবস্তু আমরা এগুলো রাখতেছি কোথায়, লক্ষ্যবস্তু রাখতেছি। লক্ষ্যবস্তু কোথায় রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, লক্ষ্যবস্তু রাখতেছি, গঠিত হবে কি প্রতিবিম্ব। তার মানে আমরা একটু দেখি, তাহলে অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝে, তার মানে অসীম এবং বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে অসীম। আমরা ধরলাম এই পয়েন্টে একটা লক্ষ্যবস্তু আছে যেটাকে ও এ বলে। তার মানে প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে যাবে। তার মানে এটা প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে যাবে। আমরা ধরে নিলাম এই পয়েন্টটা, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে যাবে। আরেকটা আছে হচ্ছে বক্রতার কেন্দ্র বরাবর আলোক রশ্মি যে পথে যায় সে পথেই ফিরে আসে। তার মানে এই যে এই দুইটা বিন্দুতে একটি কি বলতো ও প্রাইম এ প্রাইম প্রতিবিম্ব গঠিত হয়ে গেছে। তার মানে এটাই হচ্ছে অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝে রশ্মি চিত্র। এটার ক্ষেত্রেও সেম, আমরা লক্ষ্যবস্তু কোথায় রাখছি বলতো বক্রতার কেন্দ্রে। এটার ক্ষেত্রে আমাদের মেলানো একটু টাফ, মিলে না। তার মানে তোমাদের ক্ষেত্রে আগে আমি বলছিলাম একাডেমিক ক্লাসে তোমরা দুইটা আগে লক্ষ্যবস্তু এবং প্রতিবিম্ব মেলাই দিবা, তারপরে এই দিক থেকে দাগ কাটবা, এই দিক থেকে দাগ কাটবা, তারপরে সুন্দরভাবে মেলাই দিবা যাতে তোমাদের বুঝতে, এই যে তারপরে মাঝের পয়েন্টটা ফাইন্ড আউট করে দিবা। এই তাহলে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে গেছে, আবার প্রধান ফোকাস দিয়ে আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে গেছে। তার মানে এটা তোমরা সুন্দরভাবে মেলাই দিবা। আগে প্রতিবিম্ব এবং লক্ষ্যবস্তু আগে অঙ্কন করিনি, দুই দিক থেকে দাগ কেটে মেলাই দিবা, তাহলে আমাদের কোনো আর ভুল হবে না, স্যারও বুঝতে পারবে না স্যারকে সুন্দরভাবে তুমি কি করতেছো ফাঁকি দিচ্ছ। তার মানে এটি ছিল আমাদের অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝে লক্ষ্যবস্তু, এটি ছিল বক্রতার কেন্দ্রে, আর এটা হচ্ছে বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝে লক্ষ্যবস্তু। তার বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝে লক্ষ্যবস্তু সেম, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে যাবে। আরেকটি আছে হচ্ছে প্রধান ফোকাস দিয়ে আলোক রশ্মি পড়লে প্রধান অক্ষের সমান্তরালে যাবে। তাহলে দেখো যে এই যে বক্রতার কেন্দ্রের বাহিরে, বক্রতার কেন্দ্রের বাহিরে একটি কি লক্ষ্যবস্তু তৈরি হয়ে গেছে, এটা হচ্ছে ও এ লক্ষ্যবস্তু, ও প্রাইম এ প্রাইম প্রতিবিম্ব। তার মানে এটি ছিল আমাদের 3 নাম্বার চিত্র, বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝে। এই প্রধান ফোকাসে রাখলে কি হবে, প্রধান ফোকাসে রাখলে বিষয়টি দেখো, প্রধান ফোকাসে যদি রাখি তাহলে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে যাবে, এই বিষয়টি হচ্ছে ফিক্সড। আর আরেকটি বিষয় হচ্ছে যে বক্রতার কেন্দ্র বরাবর, এটাকে আমরা সি দিলাম, বক্রতার কেন্দ্র বরাবর যারা আলোক রশ্মি পড়ে তাহলে যে পথে যায় সে পথেই
ফিরে আসে। তাহলে যে পথে যাচ্ছে সে পথেই ফিরে আসতেছে। কারণ এমনটা যদি হয়, ওকে দেখো এটা সমান্তরালে যাচ্ছে, কারণ এটা সামনে মানে দর্পণের সামনে মিলিত হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে এটাকে যদি আমরা কি করি বলতো, পিছনের দিকে বর্ধিত করি, তাহলে পিছনের দিকে যদি আমরা বর্ধিত করি, পিছনের দিকেও কোনো বিন্দুতে যে মিলিত হবে এমনটা না, তাহলে সমান্তরালে যাচ্ছে। সমান্তরালে কখনো মিলিত হওয়া সম্ভব না। যদি মিলিত হওয়া সম্ভব না হয়, তাহলে এটা একটা জিনিস দেখো, আমরা যদি লক্ষ্যবস্তু পাশে রাখি তাহলে আমাদের কোথায় প্রতিবিম্ব গঠিত হওয়ার কথা ছিল? আমাদের 6 অফ রুলস অনুযায়ী v ইকুয়াল 6 মাইনাস ইউ। লক্ষ্যবস্তু কোথায় রাখছি? প্রধান ফোকাস মানে 5 নাম্বার পয়েন্ট, তার মানে 6 মাইনাস 5 তার মানে কত? 1। 1 মানে কত? অসীম পয়েন্ট। অসীম পয়েন্ট আসলে কি খুঁজে পাওয়া সম্ভব বলো তো? খুঁজে পাওয়া সম্ভব নয়। এই কারণে কি বলেন তো, এটা আমরা মিলিত বিন্দু কখনো খুঁজে পাবো না। আমরা এর ক্ষেত্রে একটু দেখি, আমাদের 5 নাম্বার যে রশ্মি চিত্রটি ছিল, তার এফ আর এটা ছিল কি সি। একটা জিনিস মাথায় রাখবা, আমরা হাত দিয়ে অঙ্কন করতেছি জন্য আমাদের স্পেসিফিক বিন্দুগুলো মিলতেছে না। তোমরা যখন স্কেল বা কম্পাস দিয়ে বা চাটা দিয়ে অঙ্কন করবা, তাহলে অবশ্যই পি থেকে এফ থেকে যতটুকু পর্যন্ত দূরত্ব নিবা, এফ থেকে সিউ যেন ততটুকু দূরত্ব হয়, নয়তো কিন্তু স্পেসিফিক ভাবে চিত্র মিলবে না। বারবার বলতেছি, আমরা খুব দ্রুততম সময়ের জন্য ক্লাসগুলো নিচ্ছি জন্য কি, যে আমাদের একটু তাড়াহুড়া করে বা চিত্র কম বেশি হচ্ছে, কিন্তু তোমাদের ক্ষেত্রে এই কম বেশি করবা না, যেন কোনো অসুবিধা না হয়। দেখো তাহলে আমাদের লক্ষ্যবস্তু রাখতেছি কি, ফোকাস এবং মেরুর মাঝে। তার মানে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি কোন দিক দিয়ে যাবে? প্রধান ফোকাস দিয়ে যাবে। আর একটি হচ্ছে বক্রতার কেন্দ্র বরাবর আলোক রশ্মি, কারণ বক্রতার কেন্দ্র বরাবর আলোক রশ্মি যে পথে যায় সে পথেই ফিরে আসে। দেখবা যে এই রশ্মি চিত্রটা যত যাচ্ছে তত ডিস্টেন্স বাড়তেছে, তার মানে এই দিকে মিলিত হওয়ার কোনো সুযোগ নেই। কারণ এই কারণে আমরা একে যদি আমরা পিছনের দিকে বর্ধিত করি, তাহলে মনে হবে কোনো একটা পয়েন্টে গিয়ে একসময় কি হয়ে গেছে বলতো, মিলিত হয়ে গেছে। এটাই হচ্ছে ও প্রাইম এ প্রাইম প্রতিবিম্ব, আর এটা ছিল ও এ লক্ষ্যবস্তু। তার মানে এটি ছিল ও এ লক্ষ্যবস্তু, আর এর অসীম প্রাইম আমরা অসীম প্রান্ত খুঁজে পাবো না। এই কারণে আসলে কি বলতো, এর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? প্রতিবিম্বটা গঠিত হবে অসীম, আর অসীম পয়েন্ট তো খুঁজে পাওয়া সম্ভব না। তাহলে এটা ছিল ও এ লক্ষ্যবস্তু, আর এটা ছিল কি বলতো, ও প্রাইম এ প্রাইম প্রতিবিম্ব। তার মানে এর ক্ষেত্রে ও এ লক্ষ্যবস্তু এটা, আর ও প্রাইম এ প্রাইম প্রতিবিম্ব এর জন্য ও এ লক্ষ্যবস্তু আর ও প্রাইম এ প্রাইম হচ্ছে প্রতিবিম্ব। এখন আমাদের প্রতিটার ক্ষেত্রে তিনটা বিষয় লাগবে: প্রতিবিম্বের অবস্থান, আকৃতি এবং প্রকৃতি। তার মানে প্রতিবিম্বের অবস্থান, প্রতিবিম্বের আকৃতি, 3 নম্বর হচ্ছে প্রতিবিম্বের প্রকৃতি। তিনটা বিষয়। প্রতিবিম্বের অবস্থান, প্রতিবিম্বের অবস্থান কি বাবা? অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝে। অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝে হচ্ছে 2 নম্বর। আমাদের কয় নম্বর পয়েন্ট ছিল বলতো? 2 নম্বর পয়েন্ট ছিল। 2 নম্বর পয়েন্টে রাখলে আমাদের প্রতিবিম্ব মানে প্রতিবিম্ব গঠিত হওয়ার কথা কত পয়েন্টে? 4 নম্বর পয়েন্টে। লক্ষ্যবস্তু রাখছি আমরা 2 এ, তাহলে প্রতিবিম্ব গঠিত হবে 4 এ। তাহলে 4 বলতে কত? বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝে এই 4 নম্বর পয়েন্টে উৎপন্ন হয়েছে। তাহলে প্রতিবিম্বটা অবস্থান করতেছে কোথায়? সিও এফ এর মাঝে। সিও এফ এর মাঝে। সি এবং এফ এর মাঝে বলতে কি বোঝাচ্ছে? তার মানে এটি হচ্ছে বক্রতার কেন্দ্র এবং ফোকাস। তাহলে দর্পণের সামনে যে বিম্বগুলো মিলিত হয় সেগুলো হচ্ছে কি বলতো, বাস্তব, আর বাস্তব বিম্বগুলো উল্টো হয়, এটা হচ্ছে প্রকৃতি। তাহলে আকৃতিটা কেমন হবে? যদি লক্ষ্যবস্তুর চেয়ে ছোট হয় তাহলে সেটা বিম্ব খর্বিত, লক্ষ্যবস্তুর চেয়ে ছোট বিম্ব হলে সেটা খর্বিত বিম্ব, আর লক্ষ্যবস্তুর চেয়ে বড় হলে সেটি বিবর্তিত বিম্ব। তাহলে এটা কি লক্ষ্যবস্তুর চেয়ে ছোট, তার মানে এই কি বলুন তো, আকৃতিটা হবে কি বলতো, খর্বিত। আর প্রকৃতিটা কেমন হবে? বাস্তব ও উল্টো। কেন বাস্তব ও উল্টো? কারণ দর্পণের সামনে যে বিম্বগুলো গঠিত হয় সেগুলো বাস্তব বিম্ব, আর বাস্তব বিম্বগুলো সর্বদা উল্টো হয়। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এখন এর পরের কাজ দেখো, তার মানে প্রতিবিম্বের অবস্থান আমরা 1 নম্বর চিত্রের জন্য পাইলাম। সেম পরের জন্য, তাহলে এর ক্ষেত্রে অবস্থান কোথায় হবে? বক্রতার কেন্দ্রেই লক্ষ্যবস্তু, তাহলে বক্রতার কেন্দ্রে প্রতিবিম্ব। তার মানে পরেরটার জন্য বক্রতার কেন্দ্রেই হবে দর্পণের সামনে, তার মানে কি বিম্ব হবে? বাস্তব এবং উল্টো হবে। এবং এই বক্রতার কেন্দ্রে যখন রাখছি তার প্রতিবিম্বটা কি? সমান। এই কারণে খর্বিত বা বিবর্তিত হবে না। তাহলে লক্ষ্যবস্তু যতটুকু প্রতিবিম্ব ততটুকু, এই কারণে তার আকৃতি হবে কি বলতো, লক্ষ্যবস্তুর সমান, আর অবস্থান হবে বক্রতার কেন্দ্রেই। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এই চিত্রের ক্ষেত্রে কি হবে? প্রতিটার ক্ষেত্রে আমাদের প্রতিবিম্বের অবস্থান, আকৃতি, প্রকৃতি আমি শুধু বলে দিচ্ছি, তোমরা আশা করি বুঝতে পারতেছো। দেখো তাহলে এর ক্ষেত্রে কি হচ্ছে,
লক্ষ্যবস্তু রাখছি বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝে। বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝে কয় নাম্বার পয়েন্ট? 4 নাম্বার পয়েন্ট। তাহলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? 2 নাম্বার। 2 নাম্বার পয়েন্ট মানে কি বলতো? অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝে বা বক্রতার কেন্দ্রের বাহিরে। তাহলে অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝে বা বক্রতার কেন্দ্রের বাহিরে আমরা পাইছি। তাহলে আমরা কি বলতো? প্রতিবিম্বের অবস্থান হচ্ছে বক্রতার অসীম ও বক্রতার কেন্দ্রের মাঝে বা প্রতিবিম্বের বক্রতার কেন্দ্রের বাহিরে। তাহলে প্রতিবিম্বের আকৃতি কেমন হবে? লক্ষ্যবস্তু ছিল তার থেকে বড়, তাহলে কি হবে? লক্ষ্যবস্তু হচ্ছে যদি বড় হয় তাহলে সেটা বিবর্ধিত বিম্ব, তাহলে আকৃতি হবে বিবর্ধিত। আর দর্পণের সামনে যেহেতু মিলিত হয়ে গেছে, তাহলে প্রকৃতি কেমন হবে? প্রকৃত হবে বাস্তব ও উল্টো। কেন? দর্পণের সামনে যে বিম্বগুলো হয় সেগুলো বাস্তব, আর বাস্তব বিম্বগুলো সর্বদা উল্টো হয়। তাহলে আরেকটি কি বলতো? প্রধান ফোকাস। লক্ষ্যবস্তু যদি আমরা প্রধান ফোকাসে রাখি তাহলে কোথায় গঠিত হবে? লক্ষ্যবস্তু প্রধান ফোকাসে রাখলে প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে বলতো? প্রধান ফোকাস মানে 5 নাম্বার পয়েন্ট। তাহলে কি বলতো? প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? অসীম। অসীম বিন্দু খুঁজে পাওয়া সম্ভব? সম্ভব না। তারপরে আমরা এখানে লিখব প্রতিবিম্বের অবস্থান অসীমে। আকৃতি কেমন হবে? আমরা সাপোজ মানে ধরে নিলাম এই কোন এক প্রান্তে, ধরলাম বোধের শেষ প্রান্ত অসীম, তাহলে কত বড় বিম্ব গঠিত হবে বাবা বলেন তো? যদি অসীম প্রান্ত খুঁজে পাওয়া সম্ভব নয়, তাহলে অত্যন্ত বিবর্ধিত, মানে অনেক বড়, যেটা কল্পনা করতে পারতেছি না। এখানে প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে? অসীমে। আকৃতি হবে অত্যন্ত বিবর্ধিত। প্রকৃতি কেমন হবে? প্রকৃতি হবে 2টা। দেখো, তাহলে দর্পণের সামনে যদি কোনো কারণে মনে হয় যে অসীম প্রান্তটা তুমি দর্পণের সামনে কোনো একটা পয়েন্টে খুঁজে পাইছো, তার মানে সেটা বাস্তব। আর বাস্তব বিম্বগুলো কি হয় বলতো? উল্টো হয়। তার মানে বাস্তব ও উল্টো, তার মানে এটাও রাইট। আরেকটি কি বলতো? তোমার মনে হয়েছে আমি দর্পণের পিছনে কোনো একটা পয়েন্টে গিয়ে অসীম বিন্দু খুঁজে পাইছি, তার মানে সেটা কি বলতো? অবাস্তব। আর অবাস্তব হলে তখন কি হবে? সোজা। তার মানে প্রধান ফোকাসে রাখলে এই দুইটাই হয়, প্রকৃতি বাস্তব ও উল্টো বা অবাস্তব ও সোজাও হতে পারে। বাস্তব এবং অবাস্তব তাহলে তুমি কোনটাতে পেতে পারো বলতো? যদি লক্ষ্যবস্তু প্রধান ফোকাসে রাখো অবতল দর্পণের ক্ষেত্রে। তারপরে সর্বশেষ ছিল ফোকাস এবং মেরুর মাঝে যদি আমরা লক্ষ্যবস্তু রাখি, তাহলে প্রধান ফোকাস এবং মেরুর মাঝে যদি লক্ষ্যবস্তু রাখি বাবা কি হবে বলতো? তাহলে প্রতিবিম্বের মানে আমরা বলে একবারে স্পেসিফিক ভাবে বলে দিছি দর্পণের পিছনে গঠিত হবে। তাহলে দেখো তো, দর্পণ তার পিছনে গঠিত হয়েছে না? দেখো তো আমাদের প্রতিবিম্ব কোথায় গঠিত হয়েছে? দর্পণের পিছনে। তাহলে প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে? দর্পণের পিছনে। আকৃতি কেমন হবে? লক্ষ্যবস্তুর চেয়ে কি বলতো? বড়, এই কারণে আকৃতি হবে বিবর্ধিত। আর দর্পণের পিছনে যে বিম্বগুলো মিলিত হয় সেগুলো কি বিম্ব? অবাস্তব বিম্ব। আর অবাস্তব বিম্বগুলো কি হবে? সোজা হবে। এই কারণে আমাদের 5 নাম্বার যে রশ্মি চিত্র, এই 5 নাম্বার রশ্মি চিত্রের জন্য আমাদের প্রকৃতি হবে কি বলতো? অবাস্তব ও সোজা। কেন? কারণ দেখেন, তাহলে সোজা বলতে কি এই যে লক্ষ্যবস্তু যেদিকে প্রতিবিম্ব কি সেদিকে, তার মানে একই দিক, তার মানে সোজা। আর আরো একটা পয়েন্ট বলছিলাম, দর্পণের পিছনে যে বিম্বগুলো মিলিত হয় সেগুলো অবাস্তব বিম্ব। এই কারণে কি বলতো? এটি অবাস্তব বিম্ব এবং অবাস্তব বিম্বগুলো সোজা হয়। এই 5টি বোর্ডের যে লেখাটা আছে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এই 5টির মধ্যে ইনশাআল্লাহ আসবে, নয়তো উত্তল দর্পণ থেকে আসবে। বারবার বলতেছি তোমরা কমন পাবা, মাস্ট এসএসসি সাবমিট ব্যাস। বারবার বলতেছি এখান থেকে ইনশাআল্লাহ কমন আসবে। দেখবো পরীক্ষার হলে কোনো না কোনো বোর্ডে চলে আসে, মাস্ট ইনশাআল্লাহ আসবে। এখন দেখো, তাহলে আমাদের এটা হচ্ছে অবতল দর্পণের রশ্মিচিত্র শেষ। আমরা এখন পড়বো উত্তল দর্পণের রশ্মিচিত্র। উত্তল দর্পণে একটি মাত্রই রশ্মিচিত্র পাওয়া যায়, আমরা এই একটি মাত্র রশ্মিচিত্রে পড়ে ফেলবো। উত্তল দর্পণের রশ্মিচিত্র আমাদের 2 নাম্বার স্টেপ আমরা চলে আসছি। উত্তল দর্পণের রশ্মিচিত্র দেখো, উত্তল দর্পণটা কেমন? উত্তল দর্পণের শিল কি বলতো? ভিতরের পৃষ্ঠে পাড়া লাগানো থাকবে। তাহলে এটার ক্ষেত্রে আমাদের ভিতরের পৃষ্ঠে যদি পাড়া লাগানো থাকে, তাহলে এটা হচ্ছে কি পি মেরু পাচ্ছি, এটা এফ ফোকাস পাচ্ছি, সি হবে বক্রতার কেন্দ্র। উত্তল দর্পণের ক্ষেত্রে তুমি যে কোনো পয়েন্টেই প্রতিবিম্ব বা লক্ষ্যবস্তু রাখো না কেন, ফোকাস এবং মেরুর মাঝেই তোমার কি গঠিত হবে? প্রতিবিম্ব গঠিত হবে। এই প্রতিবিম্বটা অবাস্তব। একটা জিনিস মাথায় রাখবা, উত্তল দর্পণে সর্বদা কি প্রতিবিম্ব গঠিত হয়? অবাস্তব প্রতিবিম্ব হয়। আর অবাস্তব প্রতিবিম্বগুলো কোথায় ফেলা যায় না বলেন তো? পর্দায় ফেলা যায় না। দেখেন, এখান থেকে আমাদের আসবে, আমরা ধরলাম এখানে আমরা একটা লক্ষ্যবস্তু রাখছি ও এ। তাহলে প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি গেছে, তাহলে প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি পড়লে মনে হবে প্রধান ফোকাস থেকে, এটা বাস্তবে সম্ভব? সম্ভব না। মনে হচ্ছে প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হচ্ছে। আরেকটি হচ্ছে বক্রতার কেন্দ্র বরাবর আলোক রশ্মি। বক্রতার কেন্দ্র বরাবর আলোক রশ্মি যে পথে যায় সে পথেই ফিরে আসছে বলে মনে হচ্ছে। তাহলে বক্রতার কেন্দ্র বরাবর যে পথ গেছে আলোক রশ্মি সে পথে ফিরে আসছে বলে মনে হচ্ছে। এই পয়েন্টে এসে একটা ও প্রাইম, এই প্রাইম কি পাইছি বাবা? প্রতিবিম্ব পাইছি। এটি হচ্ছে উত্তল দর্পণের একটি মাত্র রশ্মিচিত্র যেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। দেখো, তাহলে
তারপরে গাড়ির নিরাপদ ড্রাইভিং এর ক্ষেত্রে তোমাদের বলতে পারে স্পেসিফিক ভাবে যে গাড়ির হেডলাইট বা এটার ক্ষেত্রে আমাদের কি প্রশ্ন আসতে পারে, তার মানে স্পেসিফিক ভাবে বলবে। তার মানে কি বলতো, আমাদের অবাস্তব বিম্ব হবে। অবাস্তব বিম্ব উত্তল দর্পণের ক্ষেত্রে তো জানতেইছো অবাস্তব বিম্ব। আর গাড়ির হেডলাইট, তার মানে এটার ক্ষেত্রে কোন দর্পণ ব্যবহার করা হয়, উত্তল দর্পণ, স্পেসিফিক ভাবে প্রশ্ন বোঝার জন্য। এখন এটা যদি হয়ে যায় বাবা, উত্তল দর্পণের ক্ষেত্রে সেম অবস্থা, প্রতিবিম্বের অবস্থান। প্রতিবিম্বের অবস্থান কোথায় বলতো, দর্পণের পিছনে বা ফোকাস ও মেরুর মাঝে। তার মানে প্রতিবিম্বের অবস্থান কোথায় হচ্ছে, তিনটা পয়েন্ট, প্রতিবিম্বের অবস্থান, আকৃতি, আর একটি হচ্ছে বাবা প্রকৃতি। তিনটা পার্ট আছে। আকৃতিটা কেমন হবে, লক্ষ্যবস্তুর চেয়ে ছোট, তার মানে কি হবে বলতো, খর্বিত। আর এটা দর্পণের পিছনে অবস্থান কোথায়, দর্পণের পিছনে বা ফোকাস এবং মেরুর মাঝে। আর প্রকৃতিটা কেমন হচ্ছে বলতো, প্রকৃতিটা হচ্ছে কি অবাস্তব। উত্তল দর্পণ সর্বদা কি বিম্ব গঠিত হয়, অবাস্তব, আর অবাস্তব সোজা। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো যে আসলে আমাদের উত্তল দর্পণের যে রশ্মি চিত্র আছে, এই একটি মাত্র রশ্মি চিত্র, এখান থেকে আমাদের কি বলতো বারবার প্রশ্ন আসে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এখন আসো, উত্তল দর্পণে আমাদের রশ্মি চিত্র শেষ। আমাদের 3 নাম্বার পার্ট ছিল, আমাদের এই চ্যাপ্টারটাকে আমরা 3টা ক্রাইটেরিয়া ভাগ করছিলাম। তার মধ্যে আমাদের 3 নাম্বার পার্ট, এই 3 নাম্বার পার্টটা একটু দেখো। 3 নাম্বার পার্ট হচ্ছে গাণিতিক সমস্যার সমাধান। এই গাণিতিক সমস্যার সমাধান একবারেই সোজা। আচ্ছা দেখো বাবা, গাণিতিক সমস্যার সমাধানটার ক্ষেত্রে কি হবে একটু ঠান্ডা মাথায় বুঝো। এক হচ্ছে 1/v প্লাস 1/u ইকুয়াল 1/f। 2 নাম্বার হচ্ছে m ইকুয়াল মাইনাস ভি ডিভাইডেড ইউ বা মডুলাস মাইনাস ভি ডিভাইডেড ইউ। এই মডুলাসের ভিতরে যত ঋণাত্মক মান আছে ধনাত্মক হয়ে যায়। তার মানে হচ্ছে কি m ইকুয়াল l প্রাইম বাই l। তার মানে এখান থেকে আমাদের তিনটা, এই ভি হচ্ছে আমরা পড়ছিলাম সূত্র পরিচিতিতে, ভি প্রতিবিম্বের দূরত্ব, ইউ লক্ষ্যবস্তুর দূরত্ব, এফ ফোকাস দূরত্ব, এম হচ্ছে বিবর্ধন, আর এল প্রাইম একটা হচ্ছে বিম্বের দৈর্ঘ্য, আর একটি হচ্ছে কি বলতো লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। এখন তোমাকে এই তিনটা সূত্র দিয়েই সবগুলা ম্যাথ হবে। তোমাকে আমি বলে দিচ্ছি স্পেসিফিক ভাবে তুমি কখন কোন সূত্রটা প্রয়োগ করবা। তোমাকে যদি প্রশ্নে ক্লু দেয়া আছে, মনে করো যে ইউ এর মান দেয়া আছে, ভি এর মান দেয়া আছে, তোমাকে এফ চাচ্ছে, তাহলে 1 নম্বর পয়েন্ট পর্যন্ত আমাদের কাজ শেষ। তোমাকে যদি প্রশ্নে বিবর্ধন চায়, তাহলে আমাদের 1 নম্বর স্টেপ ফলো করার পর 2 নম্বর স্টেপে আসতেছে, দুটো স্টেপ ফলো করতে হবে। যদি তোমার কোনো কারণে বিম্বের দৈর্ঘ্য বা লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য চায়, তাহলে তোমাকে একটা স্টেপ, 2টা স্টেপ, তারপর 3টা স্টেপই ফলো করতে হবে। তার মানে 3টা পয়েন্ট মনে রাখলেই এনাফ। এই 3টা সূত্র দিয়েই সব ম্যাথ হয়ে যাবে। মজার বিষয় না, দেখো এই 3টা সূত্র দিয়ে বারবার তুমি সবগুলো ম্যাথ পাচ্তেছো। যদি তোমাকে ইউ, ভি বা এফ যে কোনো একটা মান চাই, প্রতিবিম্বের দূরত্ব, লক্ষ্যবস্তুর দূরত্ব বা ফোকাস দূরত্ব, তাহলে একটা পয়েন্টে ম্যাথ শেষ। 1/v প্লাস 1/u ইকুয়াল 1/f, এটা দিয়ে ম্যাথ শেষ। যদি তোমার কোনো কারণে বিবর্ধন চায়, তাহলে আমাদের 2 নম্বর সূত্র পর্যন্তই ম্যাথ শেষ। 1 নম্বর স্টেপ ফলো করার পর যে মানটা দেয়া থাকবে না ইউ বা ভি এর, সে মানটা বের করার পর এখানে মান বসাই দিবা। তার মানে কি বলতো, আমরা এম এর মান পেয়ে যাবো। আর এম এর মান প্রশ্নগুলোতে বলা হয় 2 গুণ 3 গুণ 4 গুণ বিবর্ধিত বা 4 গুণ, তার মানে এটা হচ্ছে এম এর মান। 2 গুণ 3 গুণ 4 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যাবে, এটা হচ্ছে 2 গুণ 3 গুণ 4 গুণ হচ্ছে এম এর মান, প্রশ্ন দেয়া থাকে। আর তোমাকে যদি কখনো বিম্বের দৈর্ঘ্য বা লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য বলে, তাহলে আমরা এটা সূত্র দিয়ে ম্যাথ করব, এম ইকুয়াল হচ্ছে এল প্রাইম বাই এল। আশা করি তোমরা বিষয়টা সকলে বুঝতে পারছো। আচ্ছা, এখন আমরা একটা ম্যাথ করব, দেখো আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো। একটি আমরা ম্যাথ করব, এই ম্যাথ দিলেই বা ম্যাথ থেকে আমরা বুঝতে পারবো। দেখো, একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব হচ্ছে 50 সেন্টিমিটার। 15 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি মোবাইল ফোনকে দর্পণের মেরু হতে 30 সেন্টিমিটার দূরে রাখা হলো। তার মানে এখান থেকে আমাদের প্রশ্ন আসতে পারে, একটি ম্যাথ দিয়ে আমরা সবগুলা করে ফেলতে পারবো ইনশাল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা এই ম্যাথটি সমাধানের মাধ্যমে আমাদের এই চ্যাপ্টারে যে এর আগে আমরা যে 3টা সূত্র বললাম, 1/v প্লাস 1/u ইকুয়াল 1/f, m ইকুয়াল মাইনাস v/u, m ইকুয়াল l প্রাইম বাই l, এই 3টা সূত্র কখন কিভাবে একটা ম্যাথের মধ্যে সবগুলা প্রয়োগ আছে, তাহলে তোমরা বুঝতে পারতেছো আসলে আমরা কখন কোনটা প্রয়োগ করব। আমরা ম্যাথ করার ক্ষেত্রে গ নম্বর সমাধান করার আগে আমরা দেখব যে আসলে তার সাইড নোটটা কিসের কিসের মান দেয়া আছে। তাহলে বক্রতার ব্যাসার্ধ মানে কি পাবো বলতো, আর এর মান, আর ইকুয়াল 50 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা এফ পাচ্ছি, এফ ইকুয়াল আর ডিভাইডেড 2, 50 ডিভাইডেড 2, তার মানে কত সেন্টিমিটার, 25 সেন্টিমিটার।
15 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট মোবাইল ফোনকে দর্পণের মেরু হতে, তার মানে এটা হচ্ছে কিসের দৈর্ঘ্য বলো তো? মোবাইলের দৈর্ঘ্য দেওয়া আছে। তার মানে দর্পণটির মেরু হতে 30 সেন্টিমিটার দূরে রাখা হলো। 30 সেন্টিমিটার যে দূরে রাখছে, তার মানে এটা কি বস্তু? 30 সেন্টিমিটার কিসের মান? ইউ এর মান। লক্ষ্যবস্তু 30 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমাদের কিসের মান দরকার? আমাদের বিম্বের দৈর্ঘ্য। প্রশ্নে চাইছে মোবাইল ফোনটির বিম্বের দৈর্ঘ্য চাইছে। বিম্বের দৈর্ঘ্য মানে আমাদের কি বলেন তো? এল প্রাইম চাইছে। আর আমাদের এল এর মান দেয়া আছে কত সেন্টিমিটার বলতো? 15 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট মোবাইল। তাহলে এল এর মান দেয়া আছে কত? 15 সেন্টিমিটার। আমাদের দরকার কিসের মান? এম এর মান দরকার, আমাদের ভি এর মান দরকার। তাহলে আমি বলছিলাম ম্যাথের সমাধানের নিয়ম, যদি দৈর্ঘ্য বলে দৈর্ঘ্য পর্যন্ত যদি যায় তাহলে কয়টা স্টেপ ফলো করতে হবে? 3টা। তাহলে 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার স্টেপ পর্যন্ত আসতে হবে। তাহলে আমাদের 1 নাম্বার স্টেপ কি ছিল? 1/v প্লাস 1/u ইকুয়াল 1/f। এখান থেকে আমাদের ক্যালকুলেশন করব কিভাবে দেখো তো বাবা। আমাদের f এর মান দেয়া আছে, u এর মান দেয়া আছে, আমাদের v এর মান দরকার। 1/v ইকুয়াল 1/f মাইনাস 1/u। তাহলে 1/f, f বলতে কত? 1/25 আর 1/u বলতে কত? 1/30। তাহলে এখান থেকে আমাদের লসাগু করতে হবে। তাহলে লসাগু কত আসে দেখো? 25, 30, তাহলে 5, তাহলে আমাদের কত আসে? 5 5 25, 6 30, 30 তার মানে 150। 150 যদি আসে তাহলে এখানে গুণ করলে কত? 6 আর এখানে কত আছে? 5। তার মানে এখান থেকে আসি 1/150। এটা কিসের মান? 1/v এর মান। তাহলে শুধু v কত? উল্টাই দিলে 150 সেন্টিমিটার। আমরা কিসের মান পাইলাম? v এর মান পাইলাম। তাহলে আমাদের একটা স্টেপ ওকে। তাহলে আমি বারবার বলছিলাম তোমাদের আমাদের কয়টা স্টেপ ফলো করতে হবে? 3টা স্টেপ ফলো করতে হবে। 3টা স্টেপ বলতে 1 নাম্বার স্টেপ আমরা করে ফেলছি। একটা ম্যাথের জন্য যদি দৈর্ঘ্য পর্যন্ত বলে তাহলে কয়টা স্টেপ? 3টা। তাহলে 1 নাম্বার স্টেপ আমাদের ওকে হয়ে গেছে। এখন আমাদের 2 নাম্বার স্টেপ কি? আমরা এই দিকেই 2 নাম্বার স্টেপ লিখতে পারবো। তাহলে 2 নাম্বার স্টেপ কি লিখবো? m ইকুয়াল হচ্ছে মাইনাস v ডিভাইডেড u বা মডুলাস মাইনাস v ডিভাইডেড u। তাহলে v এর মান কত? v এর মান আমরা কত পাইলাম? 150। u এর মান কত পাইছি? u হচ্ছে 30। তাহলে কত আসে? m এর মান 5। বিবর্ধনে কোনো একক থাকে না। তারপরে 3 নাম্বার স্টেপ কি হবে বলেন তো? m ইকুয়াল এল প্রাইম ডিভাইডেড এল। আমাদের কিসের মান দরকার? এল প্রাইম ডিভাইডেড এল। আমাদের এল প্রাইমের মান দরকার। এল প্রাইমটা মূলত হচ্ছে কিসের দৈর্ঘ্য বলেন তো? বিম্বের দৈর্ঘ্য। তাহলে আমাদের বিম্বের দৈর্ঘ্য হচ্ছে এল প্রাইম, আমরা এই মানটাই বের করব। তাহলে এল এর মান দেওয়া আছে, তাহলে এল প্রাইম ইকুয়াল হচ্ছে কি বলতো? এম ইন্টু এল। তাহলে এম এর মান কত? 5 আর এল এর মান কত? 15। তাহলে কত? 75 সেন্টিমিটার। এটাই आंसर। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তাহলে আমাদের যদি কখনো বিম্বের দৈর্ঘ্য বলে বা লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য বলে তাহলে 3 নাম্বার স্টেপ পর্যন্ত আসবো। কোনো কারণে যদি আমাদের বিবর্ধন শুধু চাই তাহলে 2 নাম্বার স্টেপ পর্যন্ত। আর যদি লক্ষ্যবস্তু বা প্রতিবিম্ব এমন চাই তাহলে আমাদের 1 নাম্বার স্টেপ। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। খুবই ইজি। প্রতিটা ম্যাথ হবে তোমাদের, যতগুলো বোর্ডের, ক্যাডেট কলেজ, জেলা স্কুল যা কিছু আছে প্রতিটা টেস্ট পেপার দেখবা প্রতিটা বোর্ডেই হবে। এবং ঘ নাম্বারটা বলছে মোবাইল ফোন কোন অবস্থানে স্থাপন করলে বিম্বের দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না। তার মানে একটাই দেখেন, বিম্বের দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না। তার মানে একটা মাত্রই স্টেপ আছে, এটা কোন রশ্মি? অবতল দর্পণ। অবতল দর্পণের ক্ষেত্রে লক্ষ্যবস্তু কোথায় রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হয়? লক্ষ্যবস্তুর সমান প্রতিবিম্ব কোন ক্ষেত্রে পাই? একটা ক্ষেত্রে পাই, সেটা হচ্ছে আমরা যদি লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্রে রাখি তাহলে প্রতিবিম্ব বক্রতার কেন্দ্রে পাবো। আর যদি আমরা পাই তাহলে লক্ষ্যবস্তুর সমান আকৃতি হচ্ছে লক্ষ্যবস্তুর সমান প্রতিবিম্ব গঠিত হচ্ছে। তাহলে যদি লক্ষ্যবস্তুর সমান প্রতিবিম্ব চাই, এটাই তো বলছে বিম্বের কোনো পরিবর্তন হবে না। তাহলে এম এর মানে ক্ষেত্রে ওই যে বিম্বের দৈর্ঘ্য যা হবে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য তাই হবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তাহলে আজকে আমাদের এই আলোর প্রতিফলন ক্লাসটি ছিল হচ্ছে তোমাদের জন্য এসএসসি 26 যারা আছো এবং এসএসসি 27 এবং 28 তোমাদের জন্য হেল্পফুল হবে। আমাদের এই ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা আমাদের নিউক্লিয়ার সায়েন্স কেয়ার পেজটি শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবং নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকো এবং তোমাদের ক্লাসগুলো প্রতিনিয়তই হবে ইনশাআল্লাহ। তোমরা খুব দ্রুতই সবগুলো চ্যাপ্টারের ক্লাস প্লেলিস্ট সহ পেয়ে যাবা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।